প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আমি শারমিন লিনা, রেইন ফরেস্ট মিডিয়া হাউস নিবেদিত আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার আজকের টক শোতে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজে প্রতিটি স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দর্শক, জুলাই চুক্তি এবং শাপলা প্রতীক বিতর্ক এনসিপির রাজনৈতিক অবস্থান কি চ্যালেঞ্জের মুখে? 2024 সালে ছাত্র উত্থানের পর রাষ্ট্রীয় সংস্কারের উদ্দেশ্যে একটি জুলাই চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি ও 4টি বামপন্থী দল এতে অংশ নেয়নি, কারণ তারা মনে করে চুক্তিতে আইনগত বাধ্যবাধকতা নেই এবং তাই তা বাস্তবযোগ্য নয়। এনসিপির জন্য শাপলা প্রতীক তাদের রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা দাবি করছে যে এই প্রতীকটি তাদের আইনি অধিকার এবং যদি এটি না দেওয়া হয় তাহলে তারা রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে প্রতিকার করবে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে শাপলা প্রতীক জাতীয় প্রতীক হিসেবে সংরক্ষিত, তাই এটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এই দুই ইস্যু, জুলাই চুক্তি ও শাপলা প্রতীক, এনসিপির জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। চুক্তিতে অংশগ্রহণ না করার কারণে তারা রাজনৈতিক অঙ্গনে এক পেশী হিসেবে চিহ্নিত হয়েছে এবং শাপলা প্রতীক না পাওয়ার কারণে তাদের নির্বাচনী প্রস্তুতি প্রশ্নবিদ্ধ হয়েছে। সামগ্রিকভাবে এনসিপির এই অবস্থান রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ তারা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতীক এবং আইনি সংস্কারের জন্য চাপ সৃষ্টি করছে। এছাড়া নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থার সংকট এবং আইনি লড়াইয়ের হুমকি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। সর্বোপরি, জুলাই চুক্তি ও শাপলা প্রতীক বিতর্ক এনসিপির রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যা আগামী জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের আলোচনার জন্য যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেগুলো উত্তর খোঁজার চেষ্টা করব এবং সেই আলোচনায় যাব। তবে আলোচনায় যাবার পূর্বে আমরা আমাদের আমন্ত্রিত যে দুজন অতিথি আমরা স্টুডিওতে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার একদম সর্ববামে আছেন জনাব আবু হিনা রাজ্জাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলা ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ। তিনি মিডিয়ায় এই প্রজন্মের আসলে এই প্রেক্ষাপটে এখনকার এই বর্তমানে তিনি খুবই জনপ্রিয় একটি মুখ, বিভিন্ন টক শোতে আমরা তাকে দেখে থাকি। এবং আমার বাম পাশে আছেন জনাব পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইউকে বিএনপি এবং সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তিনি অনেক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আসলে আজকে এই পর্যন্ত এসেছেন। আমি প্রথমে আজকে চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে এবং সেই প্রশ্ন আমি প্রথমেই করতে চাই আবু হিনা রাজ্জাকি আপনাকে, যে এই যে জুলাই চার্টার বা জুলাই সনদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আপনার কাছে কি মনে হয় এটি কি আজও স্পষ্ট? আর এনসিপি চুক্তি নিয়ে আসলে ঠিক কোথায় দাঁড়িয়েছে, তাদের অবস্থানটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক প্রবাসী পারভেজ ভাই আর বিয়ন্ড দ্য ডেল্টার দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদের যে অনুষ্ঠানটা আমি সেখানে ছিলাম এবং সেখান থেকে আমি একটা হাতে কলমে যে অভিজ্ঞতা নিয়ে আসছি সেটার থেকে বলছি। প্রথমত হলো যে এই যে জুলাই সনদ, যে চুক্তি, যেটা আলী রিয়াজ সাহেব বলছেন যে জনগণের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সামাজিক চুক্তি হলো এই জুলাই সনদ। এই যে জনগণের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর চুক্তি, রাষ্ট্র বলতে আমরা এই মুহূর্তে ধরতে পারি সরকারকে, সরকারের সাথে চুক্তি হলো রাজনৈতিক দলগুলোর। কাদের জন্য? জনগণের জন্য, জনগণের জন্য সামাজিক চুক্তি। এখন এটা দিয়ে কি হচ্ছে? সেদিন কারা ছিল ওখানে উপস্থিত? মঞ্চে যারা উপবিষ্ট ছিল তার ভিতরে সবচেয়ে বড় দল কি আমরা জানি, তারপরে মেজো দল, আর সেজো দল এনসিপি, সে তো যায়ই নেই। এর বাইরে যারা ছিল তারা ভিন্ন ভিন্ন দলের দুজন করে ছিলেন। এই দুইটা বড় দল বাদে বাকি যারা ছিল তাদের গ্রহণযোগ্যতা, তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা আমরা জানি। বারবার একই কথা বলে তাদেরকে করতে চাই না। মানে সমস্ত দল মিলে একত্র হয়ে বাংলাদেশে 20,000 লোক একত্র হয় কিনা সন্দেহ আছে। সুতরাং তারা এটা স্বাক্ষর করা না করায় কিছুই আসা যায় নাই, 1 নম্বর। 2 নম্বর হলো বাকি যে দুটো দলের 4 জন প্রতিনিধি মাত্র ছিলেন, দুজন করে।
এই 4 জন প্রতিনিধির সাথে সরকার একটা চুক্তি করলো, জনগণের জন্য সামাজিক চুক্তি। এই 4 জন মানুষ কি বাংলাদেশের 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করে কোনোভাবে? আর যদি তাদের দলের সম্পৃক্ততা আনি, হার্ডলি তাদের সাথে সম্পৃক্ত আছে এই মুহূর্তে বাংলাদেশে 35 থেকে 40% লোক, যদি দলীয় লোক আমি আনি, বাকি 60%-এর মানে পক্ষে কারা ছিল? বাংলাদেশের একটা ব্যবসায়ী স্টেক হোল্ডার আছে, যে সমস্ত ব্যবসায়ের উপর নির্ভর করে রাজনীতিবিদরা, যাদের পকেট থেকে টাকা নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করে, ব্যাংক লুটপাট করার পর রাজনীতিবিদরা তাদেরকে শেল্টার দেয়, তারাও বাংলাদেশ একটা বড় স্টেক হোল্ডার। তাতে যদি আপনি ব্যবসায়ীদের আনেন, ব্যবসায়ী কর্পোরেট আনেন, সমস্ত কর্পোরেট ওখানে থাকা উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2, ব্যবসায়ী অর্গানাইজেশন, এফবিসিসিআই, ডিসিসিআই, বিজেএমই, এরকম বহু প্রতিষ্ঠান আছে। এই মাত্র কয়টা লোক? এটা কি তামাশা? এটা তো দেশ একটা। মিডিয়া জগতের কোন লোকটা ছিল বাংলাদেশের? জাদ্রেল মিডিয়া মানুষ, পার্সোনালিটি যারা, আপনি যদি পত্রিকাও ধরেন কতগুলো, আজকে প্রথম আলো ধরেন বা অন্যান্য দামি পত্রিকা, ইত্তেফাক, যুগান্তর, নয়া দিগন্ত, তারপরে এই যে ইলেকট্রনিক মিডিয়া, তাদের প্রতিনিধিত্ব বা কোথায়? আরও অনেক পেশাজীবী শ্রেণী আছে, ডাক্তার, পেশাজীবী, ইঞ্জিনিয়ার বলেন, লয়ার, সবই তো একটা বাংলাদেশ। তো মাত্র এই 4টে লোক, আর বাকিদের স্বাক্ষরের কোনো দরকারই তো নাই। কেন বলছি আমি একটু পরে আসতেছি। এটা কি তামাশা? আপনি একটা চুক্তি করে ফেললেন কি? 1। 2 নম্বর হচ্ছে জুলাই সনদ, তার মানে জুলাই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কেন্দ্র করে এটা হচ্ছে। তাহলে ওখানে এনসিপি যায়নি স্বাক্ষর করতে, তাহলে যারা জুলাই চেতনায় বিশ্বাসী তারা কি সেদিন স্বাক্ষর করছে ওখানে? আর যারা করে নাই তারা কি জুলাই চেতনা বিরোধী? টোটাল বাংলাদেশের একটা কীটপতঙ্গ তো এটা বিশ্বাস করবে না যে এনসিপি বাংলাদেশের জুলাই চেতনা বিরোধী। তার স্বাক্ষর ম্যান্ডেটরি ছিল তাদের নেওয়া, কেন যায় নাই? কেন? এটার দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আপনার কি মনে হয় তারা কেন যায়নি? আমি কি মনে হবে, আমি সৌদি রেজওয়ানা স্টেটমেন্ট দেখলাম, সে বলতেছে যে তাদের মতামত হয়তো প্রতিফলিত হয় নাই, সেজন্য তারা যায়নি। তাহলে যাদের মতামত প্রতিফলিত হয় যাবে কেন? তার কথায় পাশাপাশি আবার উনি এটাও বলছেন এখনো সময় আছে স্বাক্ষর করার, ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ চলতেছে, হয়তো বা যাবে। হয়তো বা যাবে মানে কি? একদিকে বলতেছেন মতামত রিফ্লেক্ট হয় নাই, আবার বলছেন যাবে। সবচেয়ে বড় কথা ওখানে নয়, এই জুলাই সনদটা কি বিষয়টা এখানে আপনাকে আসতে হবে। এটা যা লিখছে কমপ্লিট একটা সংবিধান মোটামুটি। একদিকে বলতেছেন সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধানটা আছে এক্সিস্টিং, সেটাকে রেখে কি না আরেকটা সংবিধান? এটা 1। 2 হচ্ছে আপনি যে কোনো একটা চুক্তিতে কনসিডারেশন থাকে, মানে আমি কেন চুক্তিটা করছি, যতগুলা পক্ষ থাকবে সবার স্বার্থ থাকবে। যেমন ধরেন আপনি একটা ফ্ল্যাট বিক্রি করবেন, আমি কিনবো, এই যে চুক্তিটা 2 পক্ষের স্বার্থ আছে। আপনি ফ্ল্যাটটা দিবেন, আমি টাকাটা দিব। এখানে যে চুক্তিটা হয়েছে এবং সেই চুক্তি যদি ভায়োলেট হয় সেটাকে এনফোর্স করার জন্য ওয়ে থাকে, মানে কার্যকর করার জন্য। এই যে কন্ট্রাক্টটা হইল, এটাকে এনফোর্স করার জন্য যদি এই কন্ট্রাক্ট কেউ না মানলে এটাকে ফোর্স করার রাস্তা কি? এটাকে কার্যকর কিভাবে করবে? নো ওয়ে। কনসিডারেশন কি? কনসিডারেশন সরকার কনসিডারেশন নিছে কি? তার লাভ আছে, তার স্বার্থটা কি? সে একটা নির্বাচন দিয়ে চলে যাবে সুন্দর পিসফুলি, যাতে সে বেরিয়ে যেতে পারে, ওটা হলো তার স্বার্থ। আর যারা স্বাক্ষর করছে ওগুলা বাদ, পরে বলছি, যে 2টা বড় দল স্বাক্ষর করছে তারা নিশ্চিত আমরা নির্বাচন করবো, আমরা ক্ষমতায় যাব। আর এক পক্ষ তারা চিন্তা করতেছে যে আমরা যদি বার্গেনিং করতে পারি, কিংবা আমাদের ব্লেম আছে, আমরা যদি স্বাক্ষর না করি আমাদের নানান দোষ আছে, আমরা কখনো স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে যাই, ইত্যাদি ইত্যাদি। তাই তারা স্বাক্ষর করছে, তারা কিছু জনগণ রিপ্রেজেন্ট করে, এটা তাদের স্বার্থ। আর বাকি যারা, তাদের স্বার্থ কি? তারা এই চুক্তিতে স্বাক্ষর করলে কি হবে, না করলে কি হবে? তারা শুধু বড় দলের পক্ষে সংখ্যা বাড়াইছে। কেন বাড়াইছে? বড় দলের কাছ থেকে রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্যে। আর রাজনৈতিক অনুকম্পাটা হলো ওই ছোট ছোট দলকে প্রতিটা দলের 1টা করে 2টো করে সিট তারা দান করে, সেই সুবিধাটা, সেই মজাটা পাওয়ার জন্যে। নাহলে তারা নিজেরাও বোঝে তাদের কোনো রোল নাই। ফাইনালি আপনি
এই যে এনসিপির কথা বলা হচ্ছে, এনসিপির যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে শুরু থেকে, আমি তো দেখি তাদেরকে তারা টিকিয়ে রাখছে। এই গত 16 বছরে যেমন আওয়ামী লীগ তার অফিসিয়াল বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু সব জায়গায় গালাগালি করতো বিএনপিকে। অর্থাৎ আনঅফিসিয়ালি তাদের বিরোধী দল বলতে ছিলই বিএনপি। এবং গত 16 বছর বিএনপি মাঠে রাজনীতি করতে না পারলেও আওয়ামী লীগই তাদেরকে টিকিয়ে রেখেছে এই প্রচার। একইভাবে দেখছি আমি এনসিপিকেও এই সবাই টিকিয়ে রাখছে। তাদের দল নাই, লোক নাই, জন নাই, কিছু নাই, স্বাক্ষর তারা করলেই কি না করলে কি এখনো আলোচনার বিষয় তারা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যেহেতু জনগণকে রিপ্রেজেন্ট করতেছে কারা, 60% জনগণের পক্ষে কেউ ছিল না। আইডেন্টিফাই করতে হবে তো জনগণের পক্ষে অমুক, সেটা করে নাই। এখন সবচেয়ে বড় কথা নেই, যেহেতু চুক্তি মানে কার্যকর করার কোনো ক্লজ নাই, যে কার্যকর কেমনে বাস্তবায়ন করবে, কেমনে যদি না মানে তারা এক। আর একটা হলো এটাকে বলে একটা কাল্পনিক চুক্তি। কাল্পনিক চুক্তি কি? নিম্ন কক্ষ থাকবে, উচ্চ কক্ষ থাকবে, এইটা করব সেইটা করব, টোটালটা কাল্পনিক। কিরকম? ভাই আমি একটা, আমার ঘোড়া শাল আছে, আপনার সাথে চুক্তি করলাম একটা ঘোড়া কিনবেন, আমি চুক্তি করে ফেললাম। এখন ঘোড়াটা যখন কিনতে গেলাম, দেখতে গেলাম, তখন বললাম সবচেয়ে বড় ঘোড়াটা দেন। তখন বললাম ভাই সবচেয়ে বড় ঘোড়ার কথা তো নাই। বলছে একটা ঘোড়া আমার কাছে বিক্রি করবে 100 টাকায়, কারণ ঘোড়া শালে গিয়ে আমি সবচেয়ে বড় ঘোড়াটা ধরছি। এখন বলতেছে আপনার সাথে বড় ঘোড়ার কথা তো নাই। তারপরে বললাম না আপনি ছোটটা, কই ছোটটার কথা এখানে নাই। এটা করলে একটা হাস্যকর, ইট ইজ বিকামিং এ সিম্পলি ওয়েস্টেজ পেপার, আই এম টেলিং ইউ। এটা হলো প্রহসন পুরো জাতিকে এটাই করে। আর যারা নির্বাচন করে, দ্রুত নির্বাচন করতে চায়, শুধুই তারা কোন কেতাবের বলে, কোন আইনে সংবিধানটা মানে নির্বাচনটা করতে যাচ্ছে সেটা অস্পষ্ট। এবং আমি চ্যালেঞ্জ করছি, কেউ ক্লিয়ার করতে পারে না, এবং এটা নিয়ে আলোচনা করা যাবে। এবং বলতে পারেন যে এনসিপির আসলে রাজনৈতিক যে অগ্রযাত্রা, সেখানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি তারা হয়েছে। এনসিপিকে আপনি এখন এনসিপি কি বলছে সার্জি সালাম সেটা শুনছেন আপনি? সার্জি সালাম বলছে আমরা আগামী নির্বাচনে আমরা থাকবো নীতি নির্ধারকের ভূমিকায়। কিভাবে? আওয়ামী লীগ আর বিএনপি যখন সবসময় নির্বাচন করত, তখন জামাতের অস্তিত্ব ছিল কি জানেন? সে ছিল নীতি নির্ধারক। সে যেদিকে যাবে তারা ক্ষমতায় যাবে। জি, আমরা এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আবু হেনা রাজ্জাকি, আমি চলে যাচ্ছি পারভেজ মল্লিক আপনার কাছে জানতে চাই যে আপনি তো একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন সেই ছাত্র অবস্থা থেকেই আপনি সক্রিয়ভাবে মাঠের রাজনীতি করে আসছেন, এবং দীর্ঘদিন আপনি প্রবাসে ছিলেন এই রাজনৈতিক কারণেই। তো আপনি তো রাজনীতির যেই একটা প্রেক্ষাপটে আপনি ছিলেন, আছেন, এবং আপনি যেই রাজনীতির পথে হাঁটছেন, সেখানকার অভিজ্ঞতার আলোকে আপনার কাছে কি মনে হয় যে এই যে জুলাই চুক্তিতে অংশ না নেওয়া এনসিপির আসলে বিশ্বাসযোগ্যতা বা রাজনৈতিক জায়গা কি ক্ষতিগ্রস্ত হয়েছে? যদিও তাদের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু একটা অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছে তারা, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সাথে সাথে আবু হেনা রাজ্জাকি ভাইকেও মানে আমি পাশে পেলাম। উনিও অনেক সুন্দর কথা বলেন, ওনার টকশো আমি অনেক শুনেছি, আমি একজন ফ্যানও বটে ওনার। তো আপনারা যারা এই যে গত কালকে থেকেই অনেক টকশোতে দেখছি বা অনেক কিছুই আপনার দেখছি যে এই যে জুলাই চুক্তি বা জুলাই যে সনদ নিয়ে যেই কথাবার্তা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এই জুলাই সনদ বা জুলাই চুক্তি বা জাতীয় ঐক্যমত্য যে কমিশন, এটা একটা তামাশায় পরিণত হয়েছে। মানে তামাশা এই কারণে বলছি যে আপনার দেখেন যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যেই সরকারই বলেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, জামাতের ফাঁদে পা দিয়েছে, জামাতের ফাঁদে পড়েছে। কারণ হচ্ছে যে আপনার মুনাফিকই একটা শব্দ আছে, হ্যাঁ। তো মুনাফিকের যেই কটি লক্ষণ আছে, প্রত্যেকটি লক্ষণ হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে আপনারা পাবেন। বিএনপি যেগুলো বলে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, কিন্তু অনেকে আছে বলে এরকম, করে আর রকম। তো জামাত ইসলামের ক্ষেত্রে হচ্ছে কি, আপনি দেখেন যে ওরা সনদে স্বাক্ষর করেছে ঠিকই, কিন্তু একটা জিনিস দেখবেন যে তারা এখন পর্যন্ত বাংলাদেশের যে আপনার এই যে স্বাধীনতায় এই বিষয়টাই এখনো ক্লিয়ার করে পারলো না জাতির কাছে যে তারা স্বাধীনতা বিরোধী। হ্যাঁ, এইটা হচ্ছে যে একটা। আরেকটা হচ্ছে যে কি, যে ওরা এই যে মানে স্বাক্ষর করেছে, কিন্তু এদের যারা রাজনৈতিক মানে ফিল্ডে যারা কাজ করছে
তারা কি বলছে, তারা যে বলছে যে কোরআন এবং সুন্নাহর আলোকে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আপনি জুলাই সনদে মনে করেন সাইন করতেছেন, ওইখানে কি কোরআন এবং সুন্নাহর আলোকে আগামীতে রাষ্ট্র পরিচালিত হবে? আপনি কি এটা কমিটমেন্ট করছেন? কিন্তু আপনি মাঠে যেয়ে রাজনৈতিক বক্তৃতায় আপনি কথা বলছেন, তার মানে কি আপনি জনগণের সাথে প্রতারণা করতেছেন। এই জুলাই যে আন্দোলন বা জুলাই সনদ যেটা করছেন, এটা তো আপনি দেখাই যাচ্ছে যে আপনি মানে সুস্পষ্টভাবে আপনি মানুষের সাথে প্রতারণা করছেন। পারভেজ মল্লিক, আপনার কাছে আবারও আসবো এই বিষয় নিয়ে, এবং আরেকটি দাবিও রয়েছে শাপলার প্রতীক নিয়ে, সেই বিষয় নিয়ে আসবো আপনার কাছে। আবু হেনা রাজ্জাকি, আমাদের আজকে বিষয়বস্তু যেমন জুলাই সনদ বা জুলাই চার্টার এবং শাপলা প্রতীক বিতর্কে আসলে এনসিপির রাজনৈতিক অবস্থান কি চ্যালেঞ্জের মুখে কিনা, সেই বিষয়ের আলোকেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে এই যে শাপলা প্রতীক তাদের দেওয়া উচিত, কারণ তারা মনে করছে, এনসিপি মনে করছে যে জনমনে ইতিমধ্যেই আসলে এই শাপলা প্রতীক নিয়ে একটা শক্ত অনুভূতি তাদের মধ্যে অনুভূত হয়েছে, এবং এই যুক্তিটা আসলে আপনার কাছে কি মনে হয়, কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু স্থায়ী বলে আপনার কাছে মনে হয়? জনগণ আসলে কি চায়? ধন্যবাদ আপনাকে। জনগণ একটা ভেক্টর, প্রত্যেকের বলতে হবে আমার সাথে সম্পৃক্ত কতজন লোক, আমার জনগণ তারা। রাজনৈতিক দল যখন বলে আমি জনগণের পক্ষে বলছি, হু আর ইউ, আপনি কয়টা লোকের রিপ্রেজেন্ট করেন? কয়টা লোকরে? বিএনপি সর্বোচ্চ প্রতিনিধিত্ব করে, ধরে নিলাম আমি তর্কের খাতিরে, তাতে হার্ডলি 30%, বাকি 70 কি আপনার? এই যে জনগণের কথা লাগার ভেক্টর। আর সেদিন মঞ্চে যারা বলছিল বিএনপি আর জামাতবাদের পিছনে যারা বলছে, বাকি দল যারা বলছিল 10টা বাস বললে তাদের সমস্ত সমর্থক ওইটার ভিতরে ঢুকে যায়। দিস ইজ নট বাংলাদেশ। আর এনসিপি শাপলা যাচ্ছে, এটা নিয়ে নানান জনের নানান অজুহাত দেয় যে আর্মির প্রতীক শাপলা বা ন্যাশনাল ফ্লাওয়ারের শাপলা, জাতীয় ফল তো কাঁঠাল না। তো প্রশ্ন হচ্ছে, আমি বলছি আমরা যদি বিতর্ক কমাইতে চাই, বিতর্ক কেন মাত্র নির্বাচনটা করা দরকার, তাতে জটিলতা যত কমানো যায়, শাপলা দিলে সমস্যাটা কি হবে? কি তাতে আমি তর্কের খাতিরে কি হবে কি এটা ইস্যু বানানো, কারা বানায় আল্লাহ পাক জানে। কতগুলো কথা বলি ভাইরে, আমি অত্যন্ত আর ভাই আমি তো বললামই নির্বাচন কমিশন দিতে চাই, দিয়ে দেখ না। আর সরকারের সাথে আলাপ আলোচনা করা যায়, করো। কথাটা বলে আমার সিম্পল বক্তব্যটা হচ্ছে যে দিলে অসুবিধাটা কি? আমার আর কোনো এখন কেমনে দিবে আলোচনা করো। তুমি নির্বাচন কমিশন, তুমি সরকারের সাথে আলাপ করো, কারা কারা অথরিটির সাথে আলাপ করো, সমস্যা কোথায়? সম্ভব, আমি তো সেটাই বলছি, আপনি সম্ভব নয়, জটিলতা করছেন কেন? আমরা তো সলভ করতে চাই। যেমন ভাই একটা কথা বলবো যে কাল ক্ষেপণ করছে, ইউনূস সাহেব তো বসছিল শুরুতে ভালো লক্ষণ নিয়ে, কি যে আমরা সংস্কার করতে পারবো। ভাই বিশ্বাস করেন, আমার মনে হয় 1 মাস পার হওয়ার পর বুঝছে যে এমন এক জাত। এই অবস্থায় এনসিপির এই দাবিটা কতটুকু বাস্তবসম্মত এবং চ্যালেঞ্জিং? আমার কাছে মনে হয় যে এই যে প্রতীক নিয়ে এতটা বাড়াবাড়ি না করলেও মনে করেন আপনার, আমি ব্যক্তিগতভাবে মনে করি না করলেও মানে পারতেন। আবার ধরেন দুই পক্ষে আমি বলবো, কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন যেমন গো ধরেছে, ওরাও তেমন গড়ে ধরেছে। আমার কাছে মনে হয় কি যে অপশন থাকা উচিত রাজনীতিতে। আপনি বা যে কোনো বিষয়তে আমি এটা করবই, মানে আমরা যে ছোটবেলা বাবা মার কাছে দাবি জানাতাম এইটা না হলে আমি করবই না, আমার একটা এইটা লাগবেই, তখন দেখা যেত কি যে মানে যে গুয়ো ধরা। এখন তো রাজনীতির মাঠ, এখানে তো আর মনে করেন আপনার মান অভিমানের বিষয় না, আপনি এটা তো প্রেম খেলা না, তাই না? যে আপনি মনে করেন মানে এদিকে মনে হচ্ছে যে কি যে আমার কাছে মনে হচ্ছে যে উভয় পক্ষেরই একটা সমস্যা হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে খোলামেলা আলোচনা করে দিবে না, তাহলে বুঝা এই কারণে বলো যে ওপেন ডেকে তো দেখে বলতে পারে ভাই দেখো তোমাদেরকে, তোমরা এটা চাচ্ছ, আপনারা এটা চাচ্ছেন দল হিসেবে, আমরা এই কারণে দিতে পারছি, আপনাদের কোনো বিকল্প আছে কিনা, বা তারাও হ্যাঁ জাতীয় প্রতীক তো বুঝাবে। আবার আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে এনসিপির ব্যাপার, তাই না? এখানে কিন্তু বিএনপির কোনো বিষয় নেই। কিন্তু দেখেন আপনি এনসিপি আবার মানে ফট করে আবার নেতারা বলে এখানে আননেসেসারি এই যে বিষয়গুলো নিয়ে যে মানে বিতর্ক না। আমার কথা হচ্ছে যে ভাই তোমরা ইয়াটা চাচ্ছ আর ওরা এদের কাছে চাচ্ছে, ঠিক আছে, এইটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা মাঝে মধ্যে হচ্ছে যে কি যে
এত বেশি তরকারিকে টেস্ট করতে যে এত বেশি লবণ বেশি দিতে দিতে লবণ মানে মানে তরকারি আপনার খাবারের স্বাদটাই নষ্ট করে ফেলে। বিকল্প প্রতি কি হতে পারে যদি ধরলাম না, না, আমরা তরকারি কেন বলতে খাতিরে? যাবো? আমরা তো বলতে পারি না আচ্ছা, এটা, আমার এটা আমরা কথা বলতে ঠিক পারি আছে। না। আমার কথা হচ্ছে যে কোনো জিনিসের অপশন থাকা উচিত। জি। হ্যাঁ, মানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি জিদ করে কোনো কিছু কিন্তু আপনাদের আদায় করা অভিজ্ঞতার যায় না। আলোকে কি মনে হচ্ছে দুজনের কাছে প্রশ্ন যে এনসিপি কে বিকল্প কোনো প্রতীক তাদের দেয়া হলে সেটা মানবে? আচ্ছা, এইটা আমরা কেমনে বলবো? আমার কথা সিম্পল, যেহেতু শাপলা নিয়ে কথা আসছে সেজন্য বলছি। আমরা যদি বিতর্ক দূর করতে চাই, আমি সেজন্য সুপারিশ করছি, দিলে অসুবিধা কি? আর যদি না দেয় তাহলে বলবে যে ভাই এই কারণে আমি দিতে ভাই পারছি যেমন না। একটা সুন্দর কথা বলছে, কাঁঠালও তো জাতীয় ফল। জাতীয় ফল। কাঁঠালও তো আপনার আচ্ছা, না, তারপর এখানে দাড়ি পাল্লা আছে। মার্কা দেখেন, হ্যাঁ, হাইকোর্টের প্রতীক। হ্যাঁ, দাড়ি ন্যায় পাল্লা, বিচারের প্রতীক। হ্যাঁ। তা আপনি যদি এটি দেন, আরেকটা কথা আমি বলি, সেটা টিমের কথা বলতে আমি এটা শেষ করে দিচ্ছি। টিম ওয়ার্ক লাগে, ইট ইজ ফ্যাক্ট। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে টিম কোনটা জানেন? কি দিয়ে টিম বানাবেন? গল্প আমরা ততই করি। ফার্স্ট টিম গভর্নমেন্ট, মানে টিমের যত প্লেয়ার তার ভিতরে একটা প্লেয়ার গভর্নমেন্ট, সে একটা বড় স্টেক হোল্ডার। পলিটিক্যালি যদি আসেন, এখনো বলছি জামাত, বিএনপি এবং জামাত, বিএনপি এবং এনসিপি, এই তিনটা পলিটিক্যাল পার্টির একটা স্টেক হোল্ডার, মানে রাজনৈতিক স্টেক হোল্ডার। তারপরে যদি অ্যাডমিনিস্ট্রেশনে আসেন, আপনি এরকম সিচুয়েশনে আর্মি বাদ দিতে পারবেন না। আর্মি এবং পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এই তিনটে মিলে একটা স্টেক হোল্ডার। ইউ বিলিভ ইট অর নট, সব রাজনীতি বাদ দেন, এই তিনটে স্টেক হোল্ডার যদি এক জায়গায় না আসতে পারে, আপনি নির্বাচনের পথ খুবই অমসৃণ। আমি আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে সবাই আমরা হচ্ছে যে কি যে অতিরিক্ত চালাকি করে কিছু জিনিস আমরা বাদ দিতে চাই। আপনি যতই আপনি বলেন না কেন যে ওরা দালালি করেছে, মনে করেন এই করেছে ওই করেছে, ফ্যাসিজম ইয়ে ছিল, এখনও তো আওয়ামী লীগের যারা করেছে, তাই না, তাদেরও তো একটা ভোটের একটা অংশ মনে করেন আপনার আছে। তারপরে আপনি জাতীয় পার্টিকে আপনি মনে করেন মানে ই করতে দেবেন না, রাজনীতি করতে দেবেন না, তাদেরও কিন্তু ভোটের একটা পার্সেন্টেজ আছে। তো এইখানে লোকাল পলিটিক্স যখন আপনি করতে যাবেন, আমি যখন এলাকায় যখন যাচ্ছি তখন কিন্তু মনে করেন দেখা যাচ্ছে যে হাসিনা অপরাধ করেছে, ঠিক আছে। এখন হাসিনার যে দল, যে আওয়ামী লীগ যারা করেছে, সমর্থন যারা করেছে, তারা তো মনে করেন সেটা 15% হোক, 20% হোক আর 22% হোক, একটা জনগোষ্ঠী তো আপনার আছে। তা এরা তো মনে করেন হাসিনা পালাই গেছে, তারা তো আছে। এখন এদেরকেও তো আপনাকে মনে করেন কাউন্টে রাখতে হবে। এখন মনে করেন হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে দিছি, তার মানে হচ্ছে যে ওই যে জনগণ আছে তারা কি ভোটার না? তারা কোথায় ভোট দেবে? এখন এই ভোটটাকে টানতে যেয়ে দেখা যাচ্ছে কি যে আপনার যে হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার বা এই দিকে আমরা না যে কি করছি, আমরা অপরাপর এই যে ছোট ছোট যে শক্তিগুলো আছে, দলগুলো আছে, তারা হচ্ছে যে এই কালক্ষেপণ করে নির্বাচনটাকে বিলম্ব করে এই ভোটগুলো কিভাবে টানবে, এইটাকে কিভাবে তাদের বিষয়ে ছিলাম পারভেজ বলি, এই যে আমরা যে আজকে যে বিষয়বস্তুতে ছিলাম, যে যদি প্রতীক বিতর্কের কারণে এনসিপি ভোটে অংশ নেয়ার ক্ষেত্রে বা জনমতের ক্ষেত্রে দুর্বল হয়, তাহলে সেটির ফলে আসলে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কি ধরনের চ্যালেঞ্জিং? আসলে বিষয়টা হচ্ছে যে কি যে মানে এনসিপির বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে ওদের প্রতি আমাদের একটা বিশাল একটা প্রত্যাশা ছিল। যদিও আমি একটা দলের সাথে, মানে আমি তো নিজেই একটা দল করি, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিজেই কিন্তু ওদেরকে সাধুবাদ জানিয়েছে, যে কারণ আমরা চাই যে বাংলাদেশে একটি শক্তিশালী একটি বিরোধী একটা দল, একটা অপোজিশন আসুক। যদিও আমার ভাই যেমন রাজ্জাকি ভাই যেমন বলেছে যে মেজো ভাই বানিয়ে দিয়েছে জামাত ইসলামকে, আর সেজো ভাই হচ্ছে যে এনসিপি। আমি যদি বলি যে মেজো ভাইটা তো এনসিপিও হতে পারতো, কারণ এখনো তো আমরা জনগণের কাছে যে ধরেন আমরা প্রতীকী, মানে আমি বিতর্কের জন্য বলছি না, আমি আর কি কথাটা বলছি, কারণ হচ্ছে যে ওরা তো নতুন শক্তি হিসেবে আপনার মার্কেটে আসছে। যে কারণ হচ্ছে যে এখন ফ্লোটিং যারা আপনার ভোটার যারা আছে, জেএনজি বলি বা নতুন যারা আছে, তারা মনে করেন এই কোন দিকে যাবে দেবে। তবে এনসিপির প্রতি যে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গায় আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস জায়গাটা অনেকটা নড়বড়ে হয়ে গেছে, কারণ এদের দুর্বল নেতৃত্ব এবং এদের কথাবার্তা
এবং ধরন, মানে তাদের কথাবার্তা অনেকটা হচ্ছে যে কেন জানি একটু এগ্রেসিভ মনে হয়েছে, যে যেটা আসলে অনেক ক্ষেত্রে আপনার শোভনীয় মনে হয়নি। মানে মানুষকে যদি আপনি সম্মান দেন, আপনি যদি মানুষকে সম্মান দেন, তাহলে তো আপনি মানুষের পাবেন, তাই না, স্নেহ পাবেন। এখন আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনাকে মানুষ সম্মান করতেছে, আবার মানুষ কিন্তু আপনাকে অবজার্ভও করতেছে, ঠিক আছে। এখন এইটার প্রতিফলন তো সামনে আপনার ঘটবে। যেমন ধরেন হচ্ছে যে সব কথা তো সরকারে আছে দেখেই দেখেন যে এনসিপি হচ্ছে যে তাদের মূল শক্তি, সরকারের তো মূল শক্তি কিন্তু আপনার এনসিপি ছিল, অথচ সরকারই কি করলো, এনসিপি কে বাদ দিয়ে কিন্তু এই যে স্বাক্ষর অনুষ্ঠান। আসলে রাজনীতিতে অনেক মানে অনেক সময় অনেক মোড় আসলে আমরা দেখতে পাই। অদূরদর্শী তার পরিচয় দিয়েছে, ম্যাচুরিটি তো কিছুটা ঘাটতি তো আছেই। তারপরে আমি তাদের প্রতি শুভকামনা জানাবো যে তারা মানে রাজপথে থাকুক। আপনার এই যে আপনার জুলাই সনদ যেটা বলেন না কেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা যে সামনে যে খুব যে বেশি কতটুকু কার্যকর হবে, আমার মনে করেন সন্দেহ আছে। কারণ হচ্ছে যে জামাত ইসলামের যে ভূমিকাগুলো দেখছি, এবং ওই যে আমি বললাম যে কোরআন সুন্নাহর আলোকে চালাবে, আর এদিকে সনদ মনে করেন সাইন করতেছে, মানে এই যে দ্বিচারিতা এবং এই যে ভণ্ডামি রাজনীতিতে, হ্যাঁ, আমার মনে হয় যে এই যে মুনাফিকি এবং ভণ্ডামির এই রাজনীতি থেকে বের হয়ে আসা যেটি আপনার কাছে জানতে চাচ্ছি, যে ছোট্ট করে জানতে চাই, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি পারভেজের একটা কথা ধরে বলছি, সে বলছে সম্মানের কথা একটা বলছে, যে অডাসিটি তারা যেটা দেখাইতেছে এনসিপির ব্যাপারে বলেছে। আমি তো তার একটু চক্ষু বন্ধ করে তার নিজের দলটার দিকে এই মুহূর্তে তাকাইতে বলি, তাহলে উনি দেখতে পাবেন যে সিনিয়র লিডারদের বর্তমান অবস্থা কি, কোন লেভেলের নেতা কে কোথায় জাম্প করে যাচ্ছে এবং সেখানে কি হচ্ছে, সেটা ভয়াবহ আমরা দেখতেছি সেটা। কাজেই আর এনসিপি আপনি তাকে ট্রিট করবেন রাজনৈতিক দল হিসাবে, বয়স ফ্যাক্টর না। 25 পার হয়ে গেলে পার্লামেন্টের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। সুতরাং তাদেরকে যদি আমরা বারবার পোলাপান বলি, এটা বলাটা একেবারেই সমীচীন নয়, এবং তাদের রক্ত গরম, তারা এগুলা করবে। আমি বড় বড় দলের ভিতরে দেখছি যে সিনিয়র লিডারকে অপমান করা হচ্ছে নিয়মিত, এটা আজকে না, 30 বছর ধরে দেখতেছি। অর্থাৎ কেন্দ্রের যে টপ নেতা, যে তার কাছে যিনি আছেন, সে যা বলবে সেগুলো সব জায়েজ এক। আর এখন এই মুহূর্তনার মতো দলের ভিতরে আমরা দেখতেছি যে কি কত সিনিয়র লিডারকে পাশ কাটিয়ে গিয়ে কে কিভাবে তার জায়গাটা নিয়ে যাচ্ছে। সে কারণে আমি বলছি যে আদব বেয়াদবির বিষয়গুলা রাজনীতিতে আসবে না। 25 বছর বয়সের ছেলে যদি এমপি হয়, সচিব বাধ্য তাকে স্যার বলতে। সুতরাং এমন যদি ওইভাবে আমরা বিচার করি, এগুলা করা যাবে না। আচ্ছা, আমাদের রাজ্যে কি রাজনৈতিক বাস্তবতায় যুক্ত এই যে যুক্তি এবং প্রতীক উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন দাবির পুনরাবৃত্তি। তো আপনার কাছে কি মনে হয় এনসিপি কে এই ধরনের দাবিকে সামনে রেখে নিজেকে নতুন বল হিসেবে উপস্থাপন করতে? আমি বলতেছি, শোনেন, সার্জি সালাম একটা কথা বলছে, যেটা তখন বলতেছিলেন যে নীতি নির্ধারক হতে চায়, তারা নির্ধারক হতে চায় এবারে পার্লামেন্টে। পারভেজ সাহেব যে কথাগুলো বললো, আওয়ামী লীগের কথা বললো, কিছু ভোট আছে, ভোট দেওয়া তার কোনো বাধা নাই, ভোটটা দিবে, সেখানে তো আপনি কোনো আইন দিয়ে বাধা দেওয়া হয়নি, তাদের রাজনীতি তো বাধা দিচ্ছে। আমি বলেছি যে সমর্থক গুলো কোথায় যাবে, সেটাই বলছি, কারা টানবে, সেই সমর্থকের তো ভোট দিতে বাধা নাই, তারা তো ভোট দিবে কি দিবে না, এখন তো তাদের ব্যক্তিগত ব্যাপার, দলীয় ব্যাপার, সেটা ভিন্ন কথা। কিন্তু ভোট দিতে গেলে তো বাধায় কোনো বাধা নাই। 1, 2 আমি বলছি 40% রিপ্রেজেন্ট করাতে আওয়ামী লীগের যদি 20% বাদ দেই, 60, তারপরে 40% ভোট থাকে তো আপনি নোবডি নোজ। কারণ আমরা এই বাংলাদেশের 53 বছরে পরীক্ষিত দলগুলো দেখেছি, কেউ যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে নতুন দলের ভোট দিবে, এনি চেঞ্জ, যে কোনো চেঞ্জ হতে পারে। কালকে আওয়ামী লীগ যদি খেলতে চায় তার ভোট দিয়ে, যে আজকে যেমন আওয়ামী লীগ আর বিএনপি যখন মাঠে, তখন জামাত ডিসাইডিং ফ্যাক্টর হয়, তখন আজকে বিএনপি আর জামাত মাঠে, সেখানে এনসিপি যদি আওয়ামী লীগের ভোটের ব্লেসিংস পায় আর ওই 40% কিছু ভোট পায়, আর সেটা যদি তার দিকে, তাদের উপরে এই নিয়ন্ত্রণ, এবং তারা যেদিকে যাবে নীতি নির্ধারক হতেও পারে। অবহেলা করতে নাই, রাজনীতিতে অবহেলা বলতে কিছু নাই। আর এই অবহেলা, ইগো, এইগুলার কারণে আজকে এটা মানুষ সিলসিলা তৈরি করছে বলে বড়
বড় বড় রাজনৈতিক দলের 75 বছর বয়সের নেতারে 65 বছর বয়সের নেতা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। যে দল বেশি পূরণ করবে আমার মনে হয় সেই দল। জনগণের প্রত্যাশা বলতে কিছু নাই, যার যার দলের প্রত্যাশা নিয়ে চিন্তা করে। তা তো অবশ্যই প্রত্যাশার সাথে পরিবর্তনও জরুরি, এখন ইতিবাচক পরিবর্তন। বিষয়টা- আপনাদের দুজনের কাছে ছোট্ট করে জানতে চাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির প্রধান চ্যালেঞ্জ কি? আমি পয়েন্টগুলো বলছি। প্রতীক সমস্যা, ভোটার বিশ্বাস, নাকি নির্বাচন কমিশনের সঙ্গে দ্বন্দ্ব, নাকি অন্য কিছু? পারভেজ মল্লিক, আপনি বলছিলেন। বিষয়টা হচ্ছে তারপর আপনি আসেন, কি ভাবছেন? বিষয়টা হচ্ছে যে কি যে যে তারা রাজপথে আন্দোলন করা এক জিনিস, মনে করেন আন্দোলন করছে যে আপনার এখন আমরা যদি কোশ্চেন করি যে বিএনপি তো যখন এই যে ওরা মানে কোটা বিরোধী আন্দোলন থেকে আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, তো সেইখানে মনে করেন এই আন্দোলন করতে যে সর্বপ্রথম মনে করেন দলীয়ভাবে সমর্থন করেছিল কিন্তু বিএনপি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশ্যে শুধু প্রকাশ্যেই শুধু মানে সমর্থনই করেননি, ওনার যত সারা বাংলাদেশের নেতাকর্মী আছে সকলকে সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, এবং যত আহত নিহত যত হয়েছে তার অধিকাংশই কিন্তু আমাদের মানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মনে করেন আপনার আমাদের অঙ্গ সংগঠন অনেক। কিন্তু আমরা কিন্তু কখনোই বলি নাই যে এই আন্দোলনের পুরো ক্রেডিট আমাদের বিএনপির, আমরা কিন্তু এটা কখনোই কিন্তু বলিনি, আমাদের নেতা নেত্রীরা কখনো বলিনি। আমরা সবসময় আমরা মানে যারা ছাত্ররা যারা আন্দোলন যারা করেছে তাদের প্রতি আমরা সবসময় কিন্তু আমরা মানে বলেছি যে না, তারাই আন্দোলনের ফ্রন্ট লাইনার, তারাই সব কিছু করেছে। তার মানে হচ্ছে যে কি যে আমরা কিন্তু মানে ফিল্ডে কাজ করার পরেও আমরা আমাদের নেতাও তো বলি না, আমরা তো বলি না যে আমাদের নেতা মহানায়ক, আমাদের নেতা এটা করেছেন, আমাদের নেতা এটা করেছিলেন। আমরা বলেছি যে একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের পরে যেইভাবে আপনার মানে একেবারে চেপে বসেছিল, সেখান থেকে জাতি মুক্তি পেয়েছে। তো সেই মুক্তি পাওয়ার পরে এখন যারা ওই সময় যারা ছাত্র ভাইয়েরা যারা আসছে, আমরা তাদের কিন্তু রাজনৈতিক দল যখন করছে তখনও কিন্তু আমরা তাদেরকে ওয়েলকাম জানাইছি, এখনও তাদের প্রতি আমরা মনোনয়ন জানাতে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে অভিজ্ঞতা পরিপক্কতারও কিন্তু একটি মনে করেন আপনার মূল্য দিতে হবে আপনাকে। কারণ হচ্ছে যে কি যে ওই যে আমি বললাম যে এই যে আপনার এই যে প্রতীক পাওয়া, সনদে না যাওয়া, ওরা তো অনেকটা রাজনীতির একটা ফাঁদে পড়ে গেছে, তাদেরকে ফাঁদে ফেলানো হয়েছে। আপনি দেখেন যে যত ধরনের এদেরকে ফাঁদে ফেলানোর ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস বারবার বলছি, সেটা হচ্ছে যে কি যে ওরা কিন্তু এই জামাতি ফাঁদে। তাহলে আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, এনসিপি প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে রাজনৈতিক পরিস্থিতিতে? এটা একটা সময় বলে দেবে, কারণ আপনি যদি ওটা যদি আমরা আগেই আমরা যদি বলে দিই, হ্যাঁ, তাহলে তো মনে করেন আপনার হবে না। সব থেকে বড় মানে হয়ে গেছে তাদের, তো আমার তো এখন তো মনে হচ্ছে যে তারা প্রতীক নিয়ে সমস্যা আছে, তাদের এই যে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব আছে, সবকিছু মিলে তাদের মানে আমাদের শুভকামনা তাদের মধ্যে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখা যাক সামনে, এই বিষয়টা দেখা যাক, আমরাও সেই প্রত্যাশা করি যে দেখা যাক কি খোঁজে। আমি শেষ করে দিচ্ছি আমার তরফ থেকে। ভাই একটা কথা, ভাই একটা কথা বলছে যে এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব তারা নেয়নি এককভাবে, এই সেই কথা বলছে। জুলাই আন্দোলনের কৃতিত্বটা কার, দাবিদারটা কৃতিত্বটা কার, এটা বলার একমাত্র অথরিটি কারা জানেন? জনগণ না, একমাত্র অথরিটি হলো আওয়ামী লীগ। কেন আমি বলি, এই আমরা যারা জুলাইয়ের আন্দোলনকারী, আমরা কিন্তু সবাই আওয়ামী লীগের কাছে আসামি। আওয়ামী লীগের কাছে আমরা আসামি, আমরা সবাই কিন্তু মুক্তিযোদ্ধা মনে করেন, তারা সরাইছি, কিন্তু তার কাছে আমরা রাজাকার। এখন আমরা সব রাজাকার ডকে দাঁড়ানো আছি আদালতের। এখানে আওয়ামী লীগ একমাত্র অথরিটি বলবে যে কে আমাকে তাড়ানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এই আওয়ামী লীগ যাকে বলবে জুলাইয়ের দাবিদার সে। এবার উত্তর আপনারা খোঁজেন। সেকেন্ড থিং আসেন, বলছেন যে কথাটা নির্বাচনী ট্রেন রওনা দিছে, আপনি বলছেন বাধা কি? নির্বাচনী ট্রেন রওনা দিছে, তার সাথে আছে কি ডালপালা, কি আছে সাথে বোঝা জানেন? পিআর পদ্ধতি দাবি, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি, আচ্ছা লেভেল প্লেইং ফিল্ডের দাবি, শাপলা প্রতীকের দাবি,
ওনাদের মতো বড় দল বলতেছে সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচন হবে এই একটা দাবি, গণভোট আগে হবে এই এক দাবি, কেউ বলতেছে গণভোট নির্বাচন একসাথে সে এক দাবি, আবার কেউ বলতেছে এই গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি দেবে। এই যে এতগুলা দাবি দেওয়া নিয়ে নির্বাচনী ট্রেন কিন্তু এগুচ্ছে না, এগুলোকে ফেলে দিয়ে তারপরে তাকে আগাইতে হবে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে যত সহজই মনে করেন নির্বাচন পর্যন্ত যাওয়ার পথটা একেবারেই অমসৃণ। ইটস নট সো ইজি। দেখা যাক কি হয়। সব কিছু শেষ হচ্ছে যে মনে করেন আগে দেশ আগে, দেশের সার্বভৌমত্ব আগে, তারপর আমরা রাজনীতি করি তো দেশের জন্য, মানুষের জন্য, তাই না? তো আমরা যারা স্বাধীনতাকামী মানুষ যারা আছি, দেশপ্রেমিক যারা আছি, সকল পক্ষকে আসলে দেশের কথা চিন্তা করে ঐক্যবদ্ধভাবে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেইভাবেই চিন্তা করা উচিত। এবং যে জুলাইতে যে গণ অভ্যুত্থান বা যে জাগরণ সৃষ্টি হয়েছিল, সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যটাকে ধরে রেখে আমাদের আসলে এই গণতন্ত্রের পথে আমাদের যাওয়া দরকার বলে আমি মনে করি। অন্যথায় যে এই যে ফ্যাসিবাদী যে সরকারের যে প্রেতাত্মারা যারা আছে, তারা কিন্তু এরা কিন্তু এখনো আশাবাদী। হ্যাঁ, তো এই ফ্যাসিবাদীর যাতে পুনর্জাগরণ বাংলাদেশে কোনোভাবেই যাতে না হয়, এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। এবং বাংলাদেশে আমি সবসময় একটা আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষ কখনো ভুল করেনি। যেমন একসময় মানুষ মনে করেছিল যে এই হাসিনা সরকার সারা জীবনের জন্য থেকে যাবে, আর উৎখাত হবে না, কিন্তু উৎখাত কিন্তু হয়েছে। পৃথিবীতে কোনো কিছুই তো আসলে পার্মানেন্ট নয়। সবসময় বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন, হয়তো কোনো সময় একটু সময় ক্ষেপণ হয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ। বিষয়বস্তু বাইরে একটা ছোট্ট প্রশ্ন, যেটা জনগণেরও প্রশ্ন। আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে আছেন, যুক্তরাজ্য বিএনপির সঙ্গে আপনি আছেন, এবং আমরা দেখেছি যে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সব সময় আপনি তার সাথে থেকেছেন, আমি দেখেছি। আপনার কাছে জানতে চাওয়া, জনগণের প্রতিনিধি হিসেবে তারেক রহমান কবে আসছেন? এটা আপনার কোশ্চেন না, সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন, এবং এটা থাকাটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের মানুষ ওনাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছে, প্রত্যাশা করছেন, এবং উনিও বাংলাদেশের বাইরে আসলে থাকতে চান না, উনিও বাংলাদেশে আসতে চান। কিছুদিন আগে বিবিসির উনার একটা সাক্ষাৎকারে উনি সরাসরি আসলে উত্তর দিয়েছেন যে উনি অচিরেই দেশে ফিরবেন। আসলে দিনক্ষণ তারিখ আমরাও বলতে পারছি না, তবে আমার মনে হয় যে আপনারা অচিরেই হয়তো সময় এবং নির্বাচনের আগে তো অবশ্যই মনে করেন উনি আসবেন, এবং উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং আমি আশা করি যে জনগণ অবশ্যই সেই প্রত্যাশাই আছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আমাদের এই আলোচনায় আমরা গভীরভাবে বিশ্লেষণ করেছি কিভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীকী নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জুলাই সনদে তাদের অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কে জন্ম দিয়েছে। এনসিপি শাপলা প্রতীককে তাদের রাজনৈতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এবং ইসি সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শাপলা প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। এদিকে জুলাই সনদে এনসিপির অনুপস্থিতি তাদের রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এনসিপির এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, যা আগামী নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও উত্তেজনা থাকলেও জনগণের স্বার্থে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষকে সংলাপ ও সমঝোতার পথে এগিয়ে আসতে হবে এবং এগিয়ে আসা উচিত বলে আমরা সবাই মনে করছি। আজকের আয়োজন এখানেই সমাপ্ত করছি। আপনাদের আন্তরিক সমর্থন এবং অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমাদের বিয়ন্ড দ্য ডেল্টা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানিয়ে দিন। আপনাদের মতামত আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।